আগামী নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। বাংলাদেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিতে পারে এমন আশঙ্কা নাকচ করে দিয়েছেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। ১৫ বছরের স্বৈরশাসকের পতন হয় ২০২৪-এ ইকোনমিস্টের বিবেচনায় কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতেছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেয় ব্রিটিশ এই সাময়িকী। What are you going to do after this election is held in 2025? I was actually taken away from my job. I was forced into this work. I was doing my job. I was enjoying it. That's why I was in Paris. সাক্ষাৎকারে বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকির আশঙ্কা নাকচ করেন প্রধান উপদেষ্টা। That's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. তরুণদের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন ডক্টর ইউনূস। বলেন, তরুণরাই পারবে পুরো বিশ্ব বদলে দিতে। They are capable. They are not young people of the previous centuries. They are young people of this century. They are as capable as anybody else. বাংলাদেশের অভ্যুত্থানে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Are taken in my cabinet. They are cabinet members, and they are doing an excellent job. আসমাতুলি, নিউজ 24। মরুর দেশ কাতারে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে উৎপাদিত সবজি। প্রবাসীদের তো বটেই, ভিনদেশীদের কাছেও এর বেশ চাহিদা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি খরচ কমানো হলে কাতারে বিপুল পরিমাণ বাংলাদেশি সবজি পাঠানো সম্ভব হবে। কাতার থেকে মামুনুর রশিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসীদের ছাড়িয়ে বিদেশিদের মাঝেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশি সবজি। শীত মৌসুমে দেশটিতে এর চাহিদা আরও বেড়ে যায়। এই সময় বাজারগুলোতে পাওয়া যায় পটল, শিম, কাঁকরোল, বরবটি, করলা, চিচিঙ্গা, পুঁইশাক, ঢ্যাঁড়স, বেগুন, আলু, ফুলকপি সহ নানান সবজি। তাই শীত মৌসুমে চাহিদা মেটাতে বিভিন্ন ফ্লাইটে প্রতিদিন গড়ে কয়েক হাজার কেজি সবজি ও কাঁচামাল বাংলাদেশ থেকে কাতারে আসে। এক্ষেত্রে রপ্তানি খরচ কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। এখানে সব ধরনের সবজি পাওয়া যায় বাংলাদেশি, এবং কি সবজির পাশাপাশি সকল ধরনের মশলা পাওয়া যায়। সবজি থেকে শুরু করে সকল কিছু শীতকালীন মৌসুমের সকল কিছু এখানে পাই। বাংলাদেশি বাজারের জন্য সবসময় আমরা সবজি রাখি, এখন দাম বেশ আর কম নাই। কিন্তু সমস্যা হচ্ছে একটা, যে বাংলাদেশ থেকে যে আমদানি খরচ যেটা বেশি, অনেক বেশি পড়ে যায়। এটা যদি সহজলভ্য হয় তাহলে আমরা আরো বেশি পরিমাণ বাংলাদেশি ও সবজি এখানে অ্যাভেলেবল পাইতে পারি। তারা বলেন, রপ্তানি খরচ কমলে সবজির বাজার সম্প্রসারণ করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অর্থ বিল পাশ হয়েছে। সরকারি খরচ চালানোর জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত প্যাকেজ সহ রাষ্ট্রীয় অর্থ বিল আইন প্রণেতারা বিরোধিতা করলেও শেষ মুহূর্তে তা এড়াতে সক্ষম হয়েছে কংগ্রেস। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ক্ষমতা গ্রহণের আগেই নিচ্ছেন একের পর এক সিদ্ধান্ত। নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে $100 বিলিয়ন একটি অস্থায়ী বিল হাতে নেওয়া হয়েছিল। এই অর্থে দুর্যোগ মুহূর্তে ত্রাণ, কৃষকদের অর্থ সহায়তা ও বাল্টিমোরের সেতু পুনর্নির্মাণের কথা ছিল। তবে ট্রাম্প ও মাস্কের এই অবস্থানের কারণে কংগ্রেসে অস্থিরতা দেখা দেওয়ার পাশাপাশি সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে এই বিল নিয়ে তীব্র বিতর্ক দেখা দিলেও শেষমেশ অচল অবস্থা কাটাতে সক্ষম হয়েছে মার্কিন কংগ্রেস। গেল বৃহস্পতিবার শাটডাউন এড়াতে রিপাবলিকানরা নতুন একটি ব্যয় বিল উত্থাপন করে। এ নিয়ে কংগ্রেসের নিম্নকক্ষে ভোটাভুটি হয়, কিন্তু সেখানে 235টির মধ্যে 174 ভোটে হেরে যাওয়ায় বাতিল হয় সেই বিলটি। তবে কিছু সংশোধনীর পর বিলটি পাশ হয়। শাটডাউনের কয়েক ঘন্টার আগে বিলটি পাশ হয় শেষ মুহূর্তে। অর্থনৈতিক নৈরাজ্য থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র। এখন তা সিনেটের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ঋণ 36 ট্রিলিয়ন বা 36 লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। মার্কিন সরকারের জাতীয় ঋণ সীমা অতিক্রম করায় নানা সংকট সৃষ্টি হয়েছে। এতে গেল 1.5 বছরে কয়েকবার এই শাটডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে মার্কিন কংগ্রেসে। মিনা ফেরদাউস, নিউজ 24। টানা তৃতীয়বারের মতো সিআইপির সম্মাননা পেলেন শিক্ষাবিদ ও সফল উদ্যোক্তা আহমেদ মুত্তাকি। দেশে বৈধ পথে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে তাকে সিআইপি মনোনীত করেছে বাংলাদেশ সরকার।
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২৪ উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে তাকে এই সম্মাননা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে প্রবাসী আহমেদ মুত্তাকি সিআইপি নির্বাচিত হওয়ায় তাঁকে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। 1 মাসের জন্য এসে 31 বছর থেকে গেলাম। যতদিন আছি মালদ্বীপসের জন্য আমার কৃতজ্ঞতা। বাংলাদেশ থেকে আমরা ইম্পোর্ট করি পণ্য, সেই হিসাবে বাংলাদেশের ইকোনমিতে আমার অবদান আছে। একই পাশাপাশি আমি প্রথম দেখলাম যে এটা আমার 2008 থেকে ইচ্ছা ছিল বাংলাদেশের কৃষিবিদদের নিয়ে এদেশে একটা কৃষি স্কুল করব। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক ইতালিতে বাংলাদেশিদের অভিবাসন বিষয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন। পরবর্তীতে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। আবৃত্তি, বিজয়ের গান ও আলোচনা সভার মধ্য দিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবে উদযাপিত হল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস। সেখানে সমস্বরে উচ্চারিত হয় ১৬ই ডিসেম্বরের বিজয় বাঙালি জাতির অহংকার। অঙ্গীকার করা হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এলে দল মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার। লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে বিজয় ভাবনা, প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন। মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চ্যানেল এস-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার জাকির রেজওয়ানা আনোয়ার, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন এবং কবি ও সাংবাদিক সারোয়ার ইল আলম সহ আরও অনেকেই। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আবাসন ও ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে করণীয় ঠিক করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শরীফ রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বপ্ননীর প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন এবং প্রতিষ্ঠানের উপদেষ্টা মোহাম্মদ তৌকির হোসেন। বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে সঠিক খাতে বিনিয়োগ করলে রেমিট্যান্সের প্রবাহ বাড়ার পাশাপাশি তাদের পরিবারে সচ্ছলতা আসবে। এ সময় প্রবাসীদের কোনো ফাঁদে পা দিয়ে নিজেদের ক্ষতিগ্রস্ত না করার পরামর্শও দেন তারা। ছাত্র জনতার আন্দোলনের একটা দাবি পূরণ হয়েছে, বাকি আছে আরও একটি, সেটি হলো নির্বাচন। এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার সন্ধ্যায় গুলশানে 12 দলীয় জোট ও সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির সমন্বয়ক। সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক যুগেরও বেশি সময় ধরে যুগপৎ আন্দোলন করে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। তারই ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বড় দাবিটি পূরণ হয়েছে তাদের। সামনে এখন একটি দাবি, সেটি হলো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের বয়স যখন 4.5 মাস, তখন নির্বাচনের রূপরেখা করার দাবি বিএনপি ও সমমনা দলগুলোর। বাংলাদেশের জনগণের বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির ডাকে সাড়া দিয়ে বৈঠকে বসে সমমনা দলগুলো। বৈঠক শেষে নেতারা জানান, গণতন্ত্র রক্ষায় নির্বাচন খুবই জরুরি, তাই সুষ্ঠুভাবে ভোটের তারিখ ঘোষণা করা সময়ের দাবি। ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই, আগামীতে সেটা আরো গভীরভাবে অনুভূত হবে। অতীতের ন্যায় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব। আমরা চাই সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি এখনো বাস্তবায়ন হয়নি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের তারিখ নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্যে মিল নেই, তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তাদের বক্তব্যের উপর মন্তব্য করা আমি এখন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। গত 15 বছর রাজনৈতিক নেতাদের ইশারায় চলত পুলিশ। জুলাই বিপ্লব দমনের নামে চালিয়েছে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড। শনিবার সিলেটে মতবিনিময় সভায় এসব কথা বলেন আইজিপি বাহারুল আলম। আর এজন্য ক্ষমা চেয়েছেন পুলিশ প্রধান। বলেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। জুলাই বিপ্লব থামাতে বর্বরতার ইতিহাসে নাম লিখিয়েছে পুলিশ। গুলি, টিয়ার সেল কিংবা মামলা হয়রানিতে থামাতে চেয়েছিল তরুণদের। তাই 5 আগস্টের পরও বাহিনীর সদস্যরা কয়েকদিন ছিলেন মানুষের ক্ষোভের নিশানায়। এসব ঘটনা স্বীকার করে ক্ষমা চাইলেন আইজিপি বাহারুল আলম। বলেন, পুলিশকে যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে তা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশে ঘটেনি। দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা, এবং এটার জন্য আমরা অবশ্যই অত্যন্ত দুঃখিত, লজ্জিত। এ সময় তিনি বলেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে, সুপ্রভাব আসতে পারে। রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কান্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি। 5 আগস্টের পর যেসব নিরীহ মানুষকে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না বলেও জানান আইজিপি। আমি চেষ্টা করব আমার ক্ষমতার মধ্যে এটা যদি হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যদি তাকে একটু কমফোর্ট দেওয়া যায়। সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। শনিবার দীর্ঘদিনের কর্মস্থলে সুপ্রিম কোর্ট ও সচিবালয় প্রাঙ্গণে 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেয়া বিশিষ্টজনরা বলেন, দীর্ঘ 55 বছর আইন পেশায় ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তাঁর যে ভূমিকা তা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে চিরকাল। দীর্ঘ 55 বছরের আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। এ সময় দীর্ঘদিনের সহকর্মীরা বর্ষিয়ান এই আইনজীবীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সহ আইনজীবীরাও অংশ নেন। জানাজা শেষে তাকে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। এরপর শ্রদ্ধা জানায় আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠন। এ সময় দীর্ঘদিনের সহকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উজ্জ্বল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। কমান্ডিং ভয়েসটা ছিল, যেটার মাধ্যমে উনি আসলে অনেক সমস্যাগুলোকে মোকাবেলা করতে পারতেন। যত কঠিন বিষয় যখন আমরা আদালতে কনস্টিটিউশনাল কোনো ইস্যুতে, অন্য কোনো আইনের ইস্যুতে খুব জটিলতা অনুভব করতাম, তখনই তার কাছে ছুটে যেতাম। আজকে তাকে হারিয়ে আমরা মনে করি আমরা একজন অভিভাবক হারিয়েছি, রাষ্ট্রের একজন সুযোগ্য নাগরিক, একজন দেশপ্রেমিক সৎ নাগরিককে আমরা হারিয়েছি। আর অনুপস্থিতিতে আমরা বলা যায় সে এতিম হয়ে যাওয়ার মতো। আইন অঙ্গন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। এই যে উন্নত মানের লোকদের বিদায় আমাদের সমাজের জন্য একটা দুর্ভাগ্য এবং শূন্যতার সৃষ্টি। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের মৃত্যু আইন অঙ্গনে বিশাল একটি শূন্যতার সৃষ্টি করবে। তার এই জীবনে তার সততা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো তোলেনি। আমরা একজন ভালো আইনজীবী এবং ভালো মনের মানুষকে আমরা হারিয়েছি, যেটা অপূরণীয় ক্ষতি হয়েছে। জন্য আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। পরে বেলা 12টার দিকে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ কর্মকর্তারা। এ সময় তারা হাসান আরিফের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এই শেষ বিদায়টাই আমাদের সকলের মনে থাকবে। আপনারা সকলে মিলে স্যারের জন্য দোয়া করব। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র, সজ্জন, অমায়িক
আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনো এক্সাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দিব। গত শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। আগামী সোমবার রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 16 বছর ধরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে মৌলভীবাজারে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে কুমিল্লা ও নোয়াখালীতেও জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত রিপোর্টে। দীর্ঘ 18 বছর পর মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে জামাত ইসলামীর কর্মী সমাবেশ। সমাবেশে জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার জাতির ঘাড়ে চেপে বসে ভোটাধিকার সহ জাতীয় সকল অধিকার কেড়ে নিয়েছিল, দেশকে শ্মশানে পরিণত করেছিল তারা। জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পুরুষের সাথে নারীরাও পূর্ণ মর্যাদা পাবেন বলেও জানান জামাত আমির। এ সময় তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, অন্যের রান্নাঘরে উকি দেওয়ার চেষ্টা করছে ভারত। মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছো। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, আর্থিক সকল খাত লুটে পুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে। এদিকে কুমিল্লায় জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের উপর জুলুম করা হবে না। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে মাইনরিটির উপরে জুলুম হবে, এটা একটি ডাহা মিথ্যা প্রচারণা। এদিকে নোয়াখালীতে এক সমাবেশে জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত যেন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চোখ তুলে না তাকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবার জানাবো খেলা সংবাদ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমবারের মতো 11 ব্যাংক নিয়ে অনুষ্ঠিত হলো ব্যাংকার্স 7-a-সাইড ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে ইউসিবি ব্যাংককে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিটি ব্যাংক। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধায় খেলতে পেরে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। আর্থিক হিসাব নিকাশ ফেলে ব্যাংকাররা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ফুটসাল টার্ফে মেতেছিলেন ফুটবল যুদ্ধে। 11 ব্যাংক নিয়ে বসুন্ধরায় সেইলারের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো শুক্রবার থেকে শুরু হয় ব্যাংকার্স 7-a-সাইড ফুটবল টুর্নামেন্ট। 11 ব্যাংক 4 গ্রুপে ভাগ হয়ে লড়ে প্রথম দিন। পরের দিন শনিবার শুরু হয় নকআউট পর্বের খেলা। সেখানে ফাইনালে জায়গা করে নেয় ইউসিবি ব্যাংক ও সিটি ব্যাংক। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে লিড নেয় সিটি ব্যাংক, এরপর কামব্যাক করে সমতা নিয়ে বিরতিতে যায় ইউসিবি ব্যাংক। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ইউসিবিকে 2-1 ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় সিটি ব্যাংক। টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সাথে আরো জানান, এমন আয়োজন কাজে উদ্যম বাড়াবে। বসুন্ধরা বাদে বাংলাদেশে কেউ স্পোর্টসে এরকম ফ্যাসিলিটি এনে দেয় নাই, যেটা আমাদের ব্যাংকার্স ফুটবল বাদেও বাংলাদেশের যে ন্যাশনাল টিমের ফ্যাসিলিটি, ক্লাব ফ্যাসিলিটি, এইটা একটা অসাধারণ। থ্যাঙ্কস টু বসুন্ধরা এরকম একটা ফ্যাসিলিটিস তারা ক্রিয়েট করছে, যেটা আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশনের জন্য মানে অনেক ইন্সপায়ারিং। বসুন্ধরা ইজ অলওয়েজ অ্যামেজিং, অল ক্রেডিট গোস টু এস। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের হেড অব অপারেশনস জানান, এর থেকে বড় টুর্নামেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে তাদের। আশা করি আমরা আরো ভালো করতে পারবো, যেহেতু এটা ফার্স্ট টাইম। আমাদের ইচ্ছা আছে আমরা আরো সামনে এরকম টুর্নামেন্ট করতে পারবো, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন গ্রুপদের নিয়ে যাতে করতে পারি। ইউনিভার্সিটিরা আগায় আসতে পারে, যাতে সবাইকে নিয়ে একটা জমজমাট পরিবেশে খেলাটাকে উপভোগ করা যায়, এই ব্যবস্থা আমরা করতে চাই। ব্যাংকার্স 7-a-সাইড ফুটবলের প্রথম আসরের পর ধারাবাহিকভাবে টুর্নামেন্ট করতে চায় আয়োজক কমিটি। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।